হ্যালো এভরিওয়ান, তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি, যেখানে আজকে আমরা আলোচনাটা করব হচ্ছে দ্রবণের যে মাত্রা কিংবা গাঢ়ত্ব কিংবা শক্তি, এই বিষয়টা নিয়ে। অর্থাৎ এর আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন প্রকার যে মিশ্রণের ভাগগুলো আলোচনা করে গেছি, সেক্ষেত্রে আমরা তার বিভিন্ন গুণগত দিকগুলো আলোচনাটা করে গেছি। তো এই ক্ষেত্রে আমরা তার পরিমাপ সম্পর্কিত বিষয়গুলো, অর্থাৎ একটা দ্রবণটার সঙ্গে আরেকটা দ্রবণের পার্থক্য যে তুলনামূলক করার জন্য যে সমস্ত গাণিতিক রাশিটা আমাদের প্রয়োজন পড়বে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনাটা করব। তো প্রথম যে বিষয়টা আমরা আলোচনাটা করব সেটা হচ্ছে দ্রবণের মাত্রা সম্পর্কিত, যেটা বিভিন্ন সংজ্ঞা সম্পর্কগুলো আমরা জানবো। সেই সঙ্গে সঙ্গে এই যে অধ্যায়টা আমরা শেষ করলাম দ্রবণ সম্পর্কিত, সেই অধ্যায়ের বিভিন্ন যে প্রশ্নগুলো, সেই গাণিতিক প্রশ্ন হতে পারে, সে বিভিন্ন হচ্ছে যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো হতে পারে, সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তো প্রথমে আমরা চলে আসছি যে দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা, সেই বিষয়টাকে নিয়ে। তো যে বিভিন্ন প্রকার আমরা দ্রবণ তৈরি করে থাকি, সেই প্রকার দ্রবণগুলো আমরা গুণগত দিক থেকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। যে একটা হচ্ছে গাঢ় দ্রবণ আর একটা হচ্ছে লঘু দ্রবণ। অর্থাৎ কি, যে দ্রবণটাতে যদি বেশি পরিমাণে দ্রাব্য মিশে রয়েছে, অর্থাৎ দ্রাবকের মধ্যে যদি বেশি পরিমাণে দ্রাবক গুলে আছে, তো আমরা সেটাকে সচরাচর বলে থাকবো যেটা গাঢ় দ্রবণ। যদি কম পরিমাণ মেশানো রয়েছে, সেটা আমরা আপাতত ভাবে বলবো লঘু দ্রবণ। তো এটা গুণগত দিক বিচার করে, তো গাঢ়ত্বটাকে আমরা গুণগত দিক দিয়েও বিচার করতে পারি। আর আমরা বিশেষ করে যেটা আলোচনা করব, পরিমাণগত দিকটা বিচার করব। অর্থাৎ সেই যে কত পরিমাণ দ্রাবক মিশে রয়েছে কোন নির্দিষ্ট আয়তন দ্রাবণ নিলে তার মধ্যে, তো সেই যে গাঢ়ত্ব মেজারের কয়েকটা আমাদের যে রয়েছে, যেগুলোর মধ্যে নবম শ্রেণীতে আমরা পড়বো শতকরা মাত্রাটা পড়বো, গ্রাম প্রতি লিটার মাত্রাটা পড়বো, এছাড়া মোল প্রতি লিটার বা যাকে আমরা মোলারিটি বলে বলবো, সেটা আমরা জানবো। তো সেই সঙ্গে সঙ্গে গাঢ়ত্ব প্রকাশ করার আরো কতগুলো পদ্ধতি রয়েছে, যেমন কি ধরো পিপিএম কথাটা রয়েছে, পার্টস পার মিলিয়নের সঙ্গে আমরা পরিচিত হব। নরমালিটি বিষয়টা, যদিও আমরা এই সমস্ত বিষয়গুলো পরবর্তী বিভিন্ন ক্লাসে কিংবা চ্যাপ্টার গুলোতে আমরা পড়বো। পার্ট পিপিএমটাকে আমরা আলোচনা করতেই পারি। তাছাড়া নরমালিটি, মোলালিটি এই বিষয়টা কি, আর মোল ভগ্নাংশ বিষয়টা, এইগুলো অর্থাৎ এইগুলো কিন্তু একটা গাঢ়ত্ব নির্দেশক, কিন্তু বিভিন্ন ভৌত রাশিগুলো। তো একের পর এক আমরা আলোচনায় আছি। প্রথমে আসছি শতকরা মাত্রা। না, কোন দ্রবণ আমরা ধরো নিয়েছি, সেই দ্রবণের মধ্যে দ্রাবের যে ভর বাই যে দ্রবণের আয়তন, এইটা কত, এবং সেটা 100% অর্থাৎ 100 পরিমাণের মধ্যে কত ইন্টু 100। অর্থাৎ যদি আমরা মিলিলিটারে নিয়ে থাকি, তাহলে এটা শতকরা মাত্রাতে যদি আমরা একটা গাণিতিক প্রশ্ন করে দেখি, তাহলে শতকরা মাত্রা ধরো বলছি যে কোন দ্রবণের 50 ml নিয়েছি, কোন দ্রবণের 50 ml এর মধ্যে ধরো 25 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, 25 গ্রাম চিনি দ্রাব হিসাবে দ্রবীভূত আছে, তাহলে শরবত। তাহলে এক্ষেত্রে আমরা বুঝতেই পারছো যে 100 ভাগের মধ্যে, অর্থাৎ 100 ml এর মধ্যে কত আছে। তাহলে এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে যদি করি যে 50 ml এ শরবতের দ্রাব আছে 25 গ্রাম, 1 ml এ আছে তার মধ্যে 50 দিয়ে ভাগ, আর 100 ml এ আছে থাকবে কত 100 ml। তো এক্ষেত্রে আমরা যদি দ্রবণের আয়তনটাকে মিলিলিটার এককে মেজার করি, এবং এক্ষেত্রে 100 মিলিলিটার গুণ করার মধ্য দিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে দ্রবণের যে শতকরা মাত্রা। তাহলে শতকরা মাত্রা সমান আমরা দ্রাবের ভর, যাকে এইভাবে লিখেও অনেক সময় সিম্বলিক্যালি আমরা প্রকাশ করে থাকি, ওয়েট পার ভলিউম ইন্টু 100%। তো দ্রাবের ভর সেটা আমরা যদি গ্রামে লিখে থাকি গ্রাম, তাহলে গ্রাম পার মিলিলিটার ইন্টু 100 ml, এই গুণের মধ্য দিয়ে আমরা সেটাকে বের করব। তো 100 যে ml এর মধ্যে কত শতাংশ থাকবে, সেটাকে আমরা বলে থাকবো তার শতকরা মাত্রা। ঠিক সেইভাবে আমরা যদি গ্রাম প্রতি লিটার মাত্রা বলি, অর্থাৎ 1 লিটার
দ্রবণ যদি আমরা নিই, তার মধ্যে যত গ্রাম দ্রাবটা আমরা গ্রাম এককে বা মিলিগ্রাম এককে যাই থাকুক না কেন, যত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, তো এক্ষেত্রে সাধারণত গ্রামেই আমরা মেজার করে থাকবো। যত গ্রাম দ্রাব দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণে, তো 1 লিটার দ্রবণের আয়তনটা আমরা নেব, তার সঙ্গে 1000 গুণ করলে, যদি এখানে আমরা মিলিলিটারে আয়তনটা নিয়ে থাকি, এখানে 1 লিটার মানে 1000 মিলিলিটার, এর মধ্যে গুণ করার মধ্য দিয়ে আমরা গ্রাম প্রতি লিটার মাত্রাটা পেয়ে যাই। অর্থাৎ যাকে গ্রাম প্রতি লিটার সিম্বলিক্যালি এইভাবে ইউজ করা হয়। তাহলে দেখতেই পাচ্ছ দুজনের মধ্যে সম্পর্কটা কি, শতকরা মাত্রার সঙ্গে একটা 10 গুণ করলে গ্রাম প্রতি লিটার মাত্রাটা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ যদি সম্পর্কটা আমরা দেখি, সম্পর্কটা কি, যে শতকরা মাত্রা তার সঙ্গে আমি যদি 10টা সিম্পল গুণ করে দিই, পেয়ে যাচ্ছি গ্রাম প্রতি লিটার মাত্রা। এরপরে চলে আসছি মোলারিটি। কত মোল দ্রাব দ্রবীভূত আছে 1 লিটার দ্রবণের মধ্যে, সেটাকে আমরা বলবো মোলারিটি, যত মোল দ্রাব। তাহলে দেখো গ্রাম প্রতি লিটারে যেটা আমি প্রকাশ করেছিলাম, এটা আমরা পাবো হচ্ছে দ্রাবের যে ভর, তাকে আমি যদি দ্রাবের আণবিক ভর দিয়ে ভাগ করি, তাহলে আমরা মোল সংখ্যা পেয়ে যাবো। তাহলে যত মোল দ্রবীভূত আছে পার হচ্ছে দ্রবণের যে আয়তনটাকে আমরা 1000 দিয়ে অর্থাৎ ml দিয়ে ভাগ করি। যদি ml কে, এটা ml এ থাকে, ml কে 1000 দিয়ে ভাগ করি, তাহলে এটা পেয়ে যাচ্ছি হচ্ছে মোলারিটি বা মোল প্রতি লিটার। তাহলে এই যে দ্রাবের ভরটাকে তার সেই দ্রাবের আণবিক ভর, অর্থাৎ দ্রাবটার আণবিক ভর দিয়ে আমি ভাগ করলে সেখানে মোল সংখ্যা পেয়েছি, আর প্রতি লিটারে। তাহলে যে অন্য কোনো আয়তন যদি দেওয়া থাকে, তাকে লিটারে প্রকাশ করতে গেলে জানি আমরা 1 লিটার সমান কত না 1000 ml। তো এইভাবে, তো এটাকে সংক্ষেপে লিখলে তাহলে দ্রাবের ভর বাই হচ্ছে দ্রাবের আণবিক ভর, তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছ 1000টা গুণ হবে, আর হচ্ছে দ্রাবের আয়তন। তাহলে দ্রাবের আয়তন, তাহলে দেখতেই পাচ্ছ এই যে দ্রাবের ভর বাই দ্রাবের আয়তন, তাহলে এই যে সংখ্যাটা তো আমরা পেয়েছিলাম, এটা হচ্ছে গ্রাম প্রতি লিটার মাত্রা। তাহলে এখন দেখো গ্রাম প্রতি লিটার মাত্রাকে আমি যদি সেই দ্রাবের আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করে দিই, তাহলে পেয়ে যাচ্ছি মোলারিটি। অর্থাৎ এই দুজনের মধ্যে আবার যদি সম্পর্ক খুঁজি, যেমন শতকরা মাত্রা আর গ্রাম প্রতি লিটারের মধ্যে একটা সম্পর্ক আমি পেয়ে গেছিলাম, ঠিক সেরকম এখানে আর একটা সম্পর্ক পাবো, সম্পর্ক 2। অর্থাৎ গ্রাম পার লিটার মাত্রা, এটাকে যদি আমি আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি, দ্রাবের আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে মোলারিটি, অর্থাৎ মোল প্রতি লিটার বা মোলারিটি। তো এক্ষেত্রে এই যে মোলারিটির সঙ্গে গ্রাম প্রতি লিটারের একটা সম্পর্ক আমরা পেলাম, তো এক্ষেত্রে এই মোলারিটি প্রসঙ্গে আসছি যে মোলার দ্রবণ কাকে বলে। এই মোলারিটি নিয়ে আলোচনা করার ক্ষেত্রে একটা প্রশ্ন সাধারণত আসে যে মোলারিটি কাকে বলে, মোলার দ্রবণ। মোলার দ্রবণ কি? অর্থাৎ 1 গ্রাম অণু দ্রাব যদি 1 লিটার দ্রবণে উপস্থিত থাকে, অর্থাৎ যে দ্রাবটা উপস্থিত আছে সেটা যদি 1 গ্রাম অণু দ্রাব, অর্থাৎ যে দ্রাবটার আণবিক গুরুত্ব পরিমাণ কে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয়, তত গ্রাম যদি দ্রবীভূত আছে 1 লিটারের মধ্যে, সেটাকে বলা হবে মোলার দ্রবণ। যেমন ধরো NaOH, এর আণবিক গুরুত্ব কত? 40, একে গ্রামে প্রকাশ করলে হচ্ছে 40 গ্রাম। যদি মনে করছি যে 1 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে, 1 লিটার NaOH এর দ্রবণে 40 গ্রাম NaOH উপস্থিত আছে, তাহলে এটাকে বলা হবে 1 মোলার দ্রবণ। অর্থাৎ একে সংক্ষেপে 1 মোল ব্র্যাকেটে লিখে প্রকাশ করা হয়, NaOH ব্র্যাকেটে 1 মোল, মোলার দ্রবণ। তো এইভাবে আমরা মোলারিটি বা মোলার দ্রবণ সম্পর্কে জানলাম। মোলারিটি একে M দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, তোমরা জানো। তো এই হচ্ছে আমাদের দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কিত যে
যে কয়েকটা সংজ্ঞা পরপর আমরা দিলাম। এর পরবর্তী যে তিনটা বা বিষয়গুলো রয়েছে সেটা আলোচনার জন্য আমরা এই সম্পর্কগুলোকে মুছে দিচ্ছি। নিশ্চয়ই তোমরা সম্পর্কগুলো বুঝতে পারছো। সিম্পল একটা ঐকিক নিয়মের মধ্য দিয়ে কিন্তু গণিতগুলোকে তোমাকে করতে হবে। তো এরপরে চলে আসো যে আর যে বিষয়গুলো রয়েছে, পিপিএম এর পুরো নাম হচ্ছে পার্টস পার, এই পার্টস পার মিলিয়ন এই বিষয়টাকে কিন্তু আমরা দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। 1 লিটার দ্রবণে যদি আয়তনের দিক থেকে যদি প্রকাশ করি যে কত মিলিগ্রাম দ্রাব আছে, দ্রাবটাকে আমি মিলিগ্রাম এককে দ্রাব প্রকাশ করলাম, বাই হচ্ছে 1 লিটার দ্রবণ, এটাকেও আমরা বলতে পারি পার্টস পার মিলিয়ন কথাটার অর্থ। অর্থাৎ মিলিগ্রাম এককে দ্রাবের ভর বাই 1 লিটার দ্রবণ যদি যা থাকছে সেটাকেই বলা হবে তার পার্টস পার মিলিয়ন। এটা হচ্ছে আয়তন এককে আমরা এটাকে বলছি। ঠিক সেরকম ভরের এককে যদি বলছি, যদি দ্রাবের ভর এটা মিলিগ্রাম এককে বাই দ্রবণের ভর 1 কেজি নিলাম, অর্থাৎ 1 কেজি দ্রবণের মধ্যে যত মিলিগ্রাম দ্রাব দ্রবীভূত আছে সেটাকেই বলা হচ্ছে তার হচ্ছে পার্টস পার মিলিয়ন। বোঝা গেল? অর্থাৎ দ্রাবের ভর আর দ্রাবর ভর যদি মিলিগ্রাম এককে লিখে প্রকাশ করি তাহলে সেটা ইনটু 10 টু দি পাওয়ার 6, অর্থাৎ এটা হয়ে যাবে দ্রাবের ভর আর দ্রাবের ভর ইনটু দ্রাবের ভর আর দ্রবণের ভর ইনটু 10 টু দি পাওয়ার 6। এই যে পার্টস পার মিলিয়নটা যে মধ্যে কত থাকছে, যত মিলিগ্রাম থাকছে, মিলিগ্রামটা এখানে গ্রামে গ্রামে প্রকাশ করলাম দিয়ে ইনটু 10 টু দি পাওয়ার 6। তো এই হচ্ছে এটা যদি মিশ্রণের ক্ষেত্রে মিশ্রণের ভরটা দ্রবণের ভর নয়, এটা মিশ্রণের ভর আমরা বলবো। তো মিশ্রণের ভর 1 কেজি নিয়ে যেখানে একটা পদার্থের দ্রাবের ভরটা মিলিগ্রাম এককে, এটা কেজি এককে নিয়ে এটা প্রকাশ করলে আমরা পেয়ে যাব হচ্ছে এই সংখ্যাটা। এই হচ্ছে যে পার্টস পার মিলিয়ন সম্পর্কিত যে সংজ্ঞাটা। এরপরে চলে আসছি যে নরমালিটি। নরমালিটিও হচ্ছে গাঢ়ত্ব প্রকাশের আরেকটা যে ম্যাথমেটিক্যাল সম্পর্ক। এক নর্ম কত তুল্যাঙ্ক পরিমাণ দ্রাবটা কত আছে বাই হচ্ছে 1 লিটার দ্রবণ, অর্থাৎ 1 লিটার দ্রবণে যত তুল্যাঙ্ক পরিমাণ দ্রাব আছে। তুল্যাঙ্ক কথাটার অর্থ কি? তুল্যাঙ্ক অর্থাৎ কোন পদার্থের আণবিক গুরুত্বকে যদি তার মধ্যে যত সংখ্যক হাইড্রোজেন আয়নে আয়নিত হতে পারে তার যে যোজ্যতা দিয়ে ভাগ করলে সেটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভার। অর্থাৎ তুল্যাঙ্ক পরিমাণ যে দ্রাব বাই 1 লিটার দ্রবণের যে অনুপাত এটাকে আমরা বলে থাকি নরমালিটি। এরপরে চলে আসছি মোলালিটি। অর্থাৎ মোলালিটি কিন্তু এটা একটা যে দ্রবণের মধ্যে দ্রাবের মোল সংখ্যা আর হচ্ছে দ্রাবকের মোল সংখ্যার যে অনুপাত, এইটা কিন্তু এটাকে বলা হচ্ছে মোলালিটি। কোন একটা ধরো দ্রবণ তৈরি হয়েছে, সেই দ্রবণের মধ্যে দ্রাব যেটা রয়েছে সেটা কত কম তাকে মোল সংখ্যা বের করলাম, আর দ্রাবকটা যেটা আছে তার মোল সংখ্যা বের করলাম। এই মোল সংখ্যা সমান আমরা কিভাবে বের করতে পারি? মোল সংখ্যা বের করতে গেলে তার হচ্ছে তার যে পরিমাণটার কথা আছে তাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে সেটা আমি মোল পেয়ে যাবো। তো যে কোনো মোল সংখ্যা বের করার জন্য তার যে পরিমাণটাকে তার আণবিক গুরুত্ব দিয়ে ভাগ করলে আমি মোল সংখ্যা পেয়ে যাবো। ঠিক একই রকম ভাবে মোল ভগ্নাংশ, যে ভিন্ন ভিন্ন পদার্থ নিয়ে মিশিয়ে যখন তাকে একটা মিশ্রণ তৈরি করেছি, সেই প্রত্যেকটা যে পদার্থ নিয়েছি তার মোল, অর্থাৎ উপাদানগুলির যে মোল বাই হচ্ছে মিশ্রণের মোল সংখ্যা, এইটাকেই বলা হচ্ছে মোল ভগ্নাংশ।
অর্থাৎ দ্রবণের অন্তর্গত যে কোনো উপাদানের মোল সংখ্যা দ্রবণে উপস্থিত সকল উপাদানের মিলিত মোল সংখ্যার অনুপাত। যেমন ভাবে আমরা আনুপাতিক ভাগহার করে থাকি, মিশ্রণের মোল সংখ্যা মানে কি সবগুলো যে মোলের যোগফল। মিশ্রণের মোল সংখ্যা মানে মিশ্রণে উপস্থিত বা দ্রবণে উপস্থিত, মিশ্রণ বা দ্রবণ কথাটা বলতে পারি, দ্রবণের সব উপাদানের মোল সংখ্যার যোগফল, এটাকেই বলা হচ্ছে মোল ভগ্নাংশ। তো এই রকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে এককগুলো আমরা বা যে সমস্ত যে মাত্রাগুলো আমরা এখানে প্রকাশ করছি, যে শতকরা মাত্রা, গ্রাম প্রতি লিটার মাত্রা কিংবা মোলারিটি অর্থাৎ মোল পার লিটার, দ্রাবের মোল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটার এককে। তো এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আয়তন কিন্তু থাকছে যে ডিনোমিনেটরে, অর্থাৎ হরের জায়গায় আমরা আয়তনটা রেখেছি। তাহলে এইগুলো কিন্তু আয়তন, দ্রবণের আয়তন আবার জানি যে উষ্ণতার উপর নির্ভরশীল, তাহলে এরা সবাই কিন্তু উষ্ণতা নির্ভর হবে। কারণ কি এই যে আয়তনগুলো কিন্তু উষ্ণতার উপর নির্ভর করে। তাহলে আয়তন যেহেতু উষ্ণতার উপর নির্ভর করে, এই সমস্ত যে গাঢ়ত্বের যে মাত্রাগুলো এগুলো সব নির্ভর করবে হচ্ছে উষ্ণতার উপর। কিন্তু যদি আমি যদি মোলারিটি কিংবা নরমালিটিটাও দেখতে পাচ্ছ এখানে আয়তনের একক রয়েছে, তাই এটাও উষ্ণতার উপর নির্ভর করবে। কিন্তু এই যে মোলারিটি এইটা তোমরা দেখতে পাচ্ছ, কিংবা মোল ভগ্নাংশ কিংবা পার্টস পার মিলিয়ন, এই সমস্ত গুলো ক্ষেত্রে এইগুলো কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়। ppm কিংবা মোলারিটি কিংবা মোল ভগ্নাংশ, এই যে তিনটার কথা বলছি এরা কিন্তু উষ্ণতার উপর নির্ভরশীল নয়। বোঝা যাচ্ছে? তো এই বিভিন্ন প্রকার যে মাত্রা প্রকাশক যে সংজ্ঞাগুলো, শতকরা মাত্রা, গ্রাম প্রতি লিটার মাত্রা, মোলারিটি, এইগুলো তার সঙ্গে সঙ্গে মোলা, নরমালিটি, এইগুলো সব উষ্ণতার উপর নির্ভর করে। কিন্তু আমরা যেটা বললাম পার্টস পার মিলিয়ন, অর্থাৎ মিলিগ্রাম এককে দ্রাবের ভর বাই 1 লিটার দ্রবণ। তো এক্ষেত্রে আমরা যদি এটা কিন্তু ppm কথাটাকে, যেটা কিন্তু এটা কিন্তু দেখতেই পাচ্ছি নিচে যেহেতু আয়তন রয়েছে, একে প্রকাশ করার একটা ভঙ্গি রয়েছে, তো ppm টাও কিন্তু যেহেতু লিটার, এটা উষ্ণতার উপর নির্ভরশীল। ppm এটা উষ্ণতার উপর নির্ভরশীল। বোঝা গেল? পার্টস পার মিলিয়নটা উষ্ণতা নির্ভরশীল, কিন্তু এই মোলারিটি কিংবা মোল ভগ্নাংশ এইগুলো কিন্তু হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল নয়। তো এই হচ্ছে দ্রবণের যে মাত্রা সম্পর্কে আমাদের আলোচনাটা এখানে শেষ হলো। এরপরে এই অধ্যায়ের যে বিভিন্ন যে প্রশ্নগুলো, সে বিভিন্ন ব্যাখ্যামূলক প্রশ্ন হোক, গাণিতিক প্রশ্নগুলো যেগুলো সাধারণত পড়তে থাকে, এই যে অংশটা আমরা আলোচনা করলাম এখান থেকেও তোমাদের কিন্তু গাণিতিক প্রশ্নগুলো আসবে। তো সেইগুলো সমস্ত কিছু নিয়েই হচ্ছে আমাদের এই বিভিন্ন প্রশ্নের আলোচনার মধ্যে আমরা সেগুলোকে বলছি। তো ছোট ছোট একটা উদাহরণ তোমাদেরকে জাস্ট বলবো, যে প্রশ্ন বলতে যে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করা হয়। ধরো বলছি লবণের NaCl এর 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় NaCl এর দ্রাব্যতা 36 কথাটার অর্থ কি? তাহলে দ্রাব্যতার যে সংজ্ঞাটা আমরা পড়েছি সেখান থেকে আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। না, দ্রাব্যতা নির্ণয় করার সময় আমরা বলছি উষ্ণতা নির্দিষ্ট রেখে, তাহলে 30 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করে থাকে। তাহলে কথাটার মধ্য দিয়ে তাহলে আমরা 36 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা স্থির রেখে 100 গ্রাম জলে 36 গ্রাম NaCl এটা দ্রবীভূত হয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। তাহলে এই হচ্ছে কথাটার অর্থ। ঠিক সেরকম তোমাদের এই দ্রাব্যতা দিয়ে, অর্থাৎ কিছু ব্যাখ্যামূলক প্রশ্নের মধ্যে এটা। এবার কিছু গাণিতিক প্রশ্নতে চলে আসছি। তো গাণিতিক প্রশ্নগুলোর মধ্যে এই গাণিতিক প্রশ্নগুলো তোমাদের দ্রাব্যতা থেকেও বের করতে দিতে পারে, ঠিক সেরকম দ্রবণের মাত্রা থেকেও
বের করতে পারবে প্রশ্ন পড়ে। দ্রাব্যতা, ছোট একটা প্রশ্ন আমরা পড়ে নিচ্ছি। ধরো 25 ডিগ্রি উষ্ণতায় 80 গ্রাম জলে 28 গ্রাম KCl মেশানো হলো। 25 ডিগ্রি উষ্ণতায় 80 গ্রাম জলে ধরো বলছে 28 গ্রাম KCl মিশিয়ে দেওয়া হয়েছে। একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো, মিশিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি হলো। তাহলে এই KCl এর দ্রাব্যতা নির্ণয় করতে দিয়েছে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 80 গ্রাম জলের মধ্যে 28 গ্রাম মিশিয়ে সম্পৃক্ত দ্রবণ হয়েছে। তাহলে 100 গ্রামে কত হতে পারে সেটা বের করতে হবে। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা ঐকিক নিয়মের মধ্যে করতে পারি, কিংবা সিম্পল ভাবে সম্পৃক্ত দ্রবণ যেটা হয়েছে 28 কার মধ্যে 80, তাহলে 100 দিয়ে গুণ করে তাহলে দ্রাব্যতাটা সমান হবে, এইটাই হবে দ্রাব্যতা। তাহলে এইটা বের করো, 0 0 কাটলো, 4 2 8 সরি 2 4 8 2 5 10 4 7 8 7 5 35, দ্রাব্যতা হচ্ছে 35। অর্থাৎ এই একটা ছোট্ট সংজ্ঞা, অর্থাৎ যে সংজ্ঞাটা থেকেই আমাদেরকে কিন্তু গাণিতিক প্রশ্নটা দিতে পারে। এবারে যদি বলে 25 ডিগ্রি উষ্ণতায় KCl এর দ্রাব্যতাটা কত বের করতে দিয়েছে। এবারে ওই উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটা KCl দ্রবীভূত থাকে। দ্বিতীয় একটা প্রশ্ন বলছে, এই পার্টের একটা প্রশ্ন বলছে যে ওই উষ্ণতাতে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আমি যদি 100 গ্রাম দ্রবণ নিয়ে থাকি, 100 গ্রাম যে সম্পৃক্ত দ্রবণ নিয়ে থাকি, সেখানে কত KCl থাকবে। প্রশ্নটা ভালো করে বলছো, 25 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ নিয়েছি, তাহলে কত KCl থাকবে। তো KCl এর যে দ্রাব্যতাটা আমরা পেয়ে গেছি সেটা দেখো 35 পেয়েছি। তাহলে কথাটার অর্থ কি, KCl এর দ্রাব্যতা 35, কথাটার অর্থ কি 100 জলে 35 আরো মিশে গেছে, মোট তাহলে 135 যে গ্রাম, তাহলে এত গ্রামে দ্রবীভূত আছে 35 গ্রাম দ্রাবক। তাহলে 135 গ্রাম দ্রবণে 35 গ্রাম KCl আছে। তাহলে সম্পৃক্ত দ্রবণ 135 গ্রাম দ্রবণে, তাহলে দ্রাব্যতাটা কথাটা বুঝে গিয়ে তাকে যদি দ্রাব্যতা অর্থাৎ 100 তে 35 মিশে যায়, তাহলে যে যদি দ্রবণ তৈরি করি সম্পৃক্ত দ্রবণ, তাহলে 135 গ্রাম পুরো দ্রবণ হয়ে যাচ্ছে। তাহলে 135 গ্রাম পুরো দ্রবণে 35 থাকছে, একে কত থাকবে 35 ভাজিত 135, আর 100 তে কত থাকবে ইন্টু 100। তো এই ক্ষেত্রে 5 দিয়ে কাটলে 5 20, 5 2 10, 5 7 35, এইভাবে তোমরা কাটাকাটিটা করতে পারো। এখানে দশমিকে তোমাদের উত্তরটা আসবে। তাহলে 35 ইন্টু 135 ইন্টু 100। তো এইভাবে কাটাকাটি করে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। তো সেটা সম্ভবত উত্তরটা তোমরা পেয়ে যাবে 25.9 গ্রাম পার 25.9 গ্রাম পার লিটার, গ্রাম পার গ্রাম, এত গ্রাম, সরি এখানে শুধু গ্রামে বের হচ্ছে। তাহলে এইভাবে তোমরা কিন্তু জাস্ট কিছু যে গাণিতিক প্রশ্ন দ্রাব্যতা থেকে সাধারণত পড়ে থাকে, তো সিম্পল যে সংজ্ঞাটা আমরা জেনেছি সেটা থেকেই তোমরা করতে পারবে। ঠিক সেরকম মাত্রা থেকেও কিছু যদি গাণিতিক প্রশ্ন থেকে থাকে, তোমরা উদাহরণ মালাগুলো ভালো করে বুঝবে। সেই সঙ্গে সঙ্গে আজকে আমরা যে থিওরিটা পড়িয়ে দিয়েছি সেটার মধ্যে কিছু রিলেশন করে করে তোমরা সহজে কিন্তু গাণিতিক প্রশ্নগুলো করবে। তো আজকে যেহেতু প্রশ্নগুলো তোলা নেই, তো সেখানে আমরা প্রশ্নগুলো তোমরা নিজেরাই ট্রাই করার জন্য তোমাদেরকে বললাম। তোমরা নিশ্চয়ই উদাহরণমালাগুলো দেখবে এবং সব পারবে।